গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন রয়েছি কালীপুকুরি। কালকে সন্ধেবেলা আমরা এখানে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। রাতে প্রায় -6 মতো টেম্পারেচার ছিল। এখানে এসে আমরা জাস্ট ডিনারটা করে ঘরে ঢুকে পড়েছি। ঘরে বসে আড্ডা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে আমরা কিছুই দেখিনি। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আমাদের ইচ্ছা ছিল, আজকে আমাদের সান্দাকফু যাওয়ার কথা অ্যাকচুয়ালি। তো আমাদের ইচ্ছা ছিল আজকে সকালবেলা বেরিয়ে পড়বো, মানে ভোরে, আর সান্দাকফুতে সানরাইজ দেখবো। কিন্তু আমাদের গাইড বললেন যে এটা যাওয়া ঠিক হবে না, কারণ রাস্তায় যেখানেই জল আছে সব বরফ হয়ে গেছে। আর ড্রাইভাররাও খুব একটা চাইছে না, সেই জন্য আমরাও রিস্ক নিলাম না ফার্স্ট টাইম। তো আমরা 6:30 নাগাদ বেরোবো। তার আগে এই চারপাশটা একটু ঘুরে দেখার ইচ্ছা, সেই জন্য বেরিয়ে পড়েছি। তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, সাথে থাকো। আজকে যাচ্ছি সান্দাকফু, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর রাস্তা প্রচণ্ড খারাপ। কালকেই গৌরীবাসের পর থেকে রাস্তা ভীষণ খারাপ ছিল। আজকে শুনছি রাস্তা আরও খারাপ। কিছুই ছিল না কালকের, ওটা টিজার ছিল জাস্ট। তো দেখা যাক, চলো। আজ 26 ডিসেম্বর, ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা রওনা দেব কালপুকুরি থেকে সান্দাকফুর উদ্দেশ্যে। সকলের মুখে শুনেছি সান্দাকফু যাওয়ার রাস্তা নাকি প্রচন্ডই খারাপ। তো রাস্তা যতই খারাপ হোক না কেন, পুরো এভারেস্ট রেঞ্জ সহ সান্দাকফুর সৌন্দর্য চাক্ষুষ করার উত্তেজনাই আলাদা। তো দেখো, গল্প করতে করতে পৌঁছেও গেছিলাম, আর তোমাদের সাথে সেই দৃশ্যটা ভাগ করে নেওয়ার লোভ কিন্তু আমি সামলাতে পারলাম না। তাহলে বন্ধুরা, অনেক প্রতীক্ষার অবসান, শেষমেশ দুজনে মিলে অনেক বাধা অতিক্রম করে সান্দাকফু। সবাই বাড়ি থেকে একদম রাজি হচ্ছিল না, কারণ খুব অ্যাক্সিডেন্ট হচ্ছিল চারিদিকে। তো কেউ আসতে দিচ্ছিল না। আমরা মোটামুটি জেদ করে এসেছি। তো ফাইনালি উই হ্যাভ রিচড। এই অবর্ণনীয় নৈসর্গিক সৌন্দর্য বোধহয় নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর যারা এখনো এই সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী, তারা ঝটপট দেরি না করে চলে এসো সান্দাকফু। সান্দাকফু পিকে ওঠার চেষ্টা করছি, ক্লাইম্ব করে। যাই না, আরেকটুখানি বাকি। এই যে এই পিকটায় আমাদের উঠতে হবে। আর পারবো না করেই ফেললাম সান্দাকফু সামিটটা। আর উপরে উঠেই দেখতে পেলাম এই ভিউটা। দু চোখ ভরে মুগ্ধ হয়ে দেখতে লাগলাম প্রকৃতির অপার সৌন্দর্য। Yes, finally done. আমরা সবাই মিলে finally achieved. সান্দাকফু তো ফাইনালি সান্দাকফু সামিট ডান। তার জন্য সামিটটা হলো সান্দাকফু সামিট। সেই ব্যক্তি হচ্ছেন রাজেশ দা, টিম ভবঘুরে। পুরো পরিচয়টা পরে করাচ্ছি। বহুদিনের স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখলে সেই উচ্ছ্বাসটা মনে হয় ভাষায় আর প্রকাশ করা যায় না। আমারও অবস্থা হয়েছিল ঠিক সেই রকমই। তোমাদের সাথে সেই টুকরো টুকরো মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার লোভ আর সামলাতে পারছি না। তো আমরা এখন সান্দাকফু থেকে আলে এসেছি। অনেকেই ট্রেক করে আসছে হেঁটে, কিন্তু আমরা রিস্ক নিইনি, কারণ যদি শরীর খারাপ হয় সেই ভয়ে। কারণ ফার্স্ট টাইম আমাদের ট্রেক, আগে কখনো করিনি। তো সেই জন্য আমরা গাড়িতেই চলে এলাম। আলে এসছি। আলে আমরা ব্রেকফাস্ট করব। তারপরে আজকে আমাদের নাইট স্টে আছে থাকুম ভ্যালি। লাঞ্চ ওখানেই করার কথা। সান্দাকফু থেকে 3 কিলোমিটার দূরে আলে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আলে ব্রেকফাস্ট সেরেই চটপট রওনা দিয়ে দিলাম থাকুম ভ্যালির উদ্দেশ্যে, কারণ থাকুম ভ্যালিতেই ছিল সেদিনকার নাইট স্টে। আর রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তবে আমাদের গ্রুপের সবাই যে গাড়িতে গেছে তা নয়। আল থেকে থাকুম ভ্যালি অনেকেই পুরো রাস্তাটা ট্রেক করেই উঠেছে। তবে আমরা অবশ্য গাড়িতেই গেছিলাম, কারণ ট্রেক করার অভ্যাস খুব একটা আমাদের নেই। আর থাকুম ভ্যালিতে নেমেই এইরকম একটা ভিউ আমরা পেয়ে গেছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ পুরো এভারেস্টের রেঞ্জটা এতটাই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। সান্দাকফুতে যারা থাকবে বলে মনে করছো আর হোমস্টে বা লজ কিছুই পাচ্ছ না, তাদের ক্ষেত্রে বলবো থাকুম ভ্যালিতে কিন্তু তোমরা 1 নাইট স্টে করতেই পারো। বেশ লাগবে জায়গাটা, ভিউটাও অসাধারণ থাকুম ভ্যালি থেকে।
দুজনে মিলে যে এরকম একটা এক্সপিরিয়েন্স করবো, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা আবার কবে আসতে পারবো জানি না, বয়স হয়ে গেলেও আসতে পারবো কিনা জানি না। তবে অনেক বয়স্ক মানুষ এসেছেন আমাদের থেকে, অনেক এজ বেশি তাদের। ইনফ্যাক্ট আমরা যার সাথে এসেছি উনিও আমাদের থেকে যথেষ্ট সিনিয়র, রাজেশ দা। চেষ্টা করবো আবার আসার, কিন্তু অসাধারণ অসাধারণ, কি তাই তো একদম পার্টনার? একদম। তোমাদেরকে একটাই সাজেশন দেবো, সেটা হলো তোমরা যারাই আসবে বা আগে তোমাদের এতটা অল্টিটিউডে আসার অভ্যাস নেই, যাদের ট্রেকিং করার অভ্যাস নেই, তাদের বলবো গাড়িতে এসো, কোনো অসুবিধা নেই। শুধু যখন হাই অল্টিটিউডে উঠছো, গাড়ি থেকে নামার পর এই এত সুন্দর দৃশ্য দেখে তোমরা কিন্তু এক্সাইটেড হয়ে না, প্রচন্ড বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলে শরীরটা খারাপ করতে শুরু করে, কারণ অক্সিজেন লেভেলটা এখানে খুবই কম। তাই শান্তভাবে প্রকৃতিটা উপভোগ করো, খুব লাফালাফি না করে শান্তভাবে দেখো, দেখে আবার শান্তভাবে গাড়িতে চড়ে ব্যাক করো, খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। থাকুম ভ্যালি থেকে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেন চোখ কোনোভাবেই সরাতে পারছিলাম না, শুধু দু চোখ ভরে উপভোগ করছিলাম প্রকৃতিটাকে। আমরা পৌঁছে গেছি থাকুম ভ্যালি, এখন বাজে ঠিক 1:15। এই হলো আমাদের লজ, এটাতে আমরা থাকবো, হোমস্টে। রুমও আমাদের দিয়ে দিয়েছে। তবে এখানে একটা কথা বলি তোমাদের সবাইকে, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসলে খুব মুশকিল। মানে ধরো খুব ভালো খাওয়া, খুব ভালো থাকার জায়গা, এগুলো এখানে খুব একটা যে পাওয়া যায় তা নয়। তবে ঠিকঠাক চলে যাচ্ছে, আমাদের খুব একটা কোনো অসুবিধা কিন্তু হয়নি এখনো অবধি। শুধু কালীপকৃতে যে রুমটায় আমরা ছিলাম সেটাতে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না, মানে কারোর রুমেই ছিল না, পুরো স্টেটাতেই কোনো কারোর রুমে অ্যাটাচ বাথ নেই। দুটো কমন টয়লেট ছিল, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন, তো সেটাই সবাইকে ইউজ করতে হয়েছে ওই এক রাতের জন্য। এখানে ম্যাক্সিমাম জায়গাতেই তাই অ্যাকচুয়ালি, তো এটাকে মেনে নিতে হবে। বাকিটা তো লাক ভালো থাকলে ভালো জায়গা পাবে। তবে আমরা মোটামুটি রুম খারাপ পাইনি, খাওয়া দাওয়া ঠিকঠাক, মানিয়ে নিতে হবে। খুব যে মানে টেস্টি খাবার পাওয়া যাবে নিজের ইচ্ছা মতো, সেটা কিন্তু এখানে পাওয়া যায় না, কারণ রাস্তা এতটাই বাজে। আমরা নিজেরাই আস্তে আস্তে মানে সেটা ফিল করলাম যে এখানে খাবার পৌঁছবে কি করে, মানে রিকোয়ারমেন্টস যা আমাদের সেগুলো পৌঁছানো এখানে সম্ভব নয় কোনোভাবেই, খুব কষ্ট করে পৌঁছানো। সেই জন্য সবসময় যে যা চাইবো তাই পাবো সেটা এক্সপেক্ট করে আসাটা খুব ভুল হবে। তবে তুমি যা ভিউ পাবে সেটাই সার্থক, আর কিছু লাগবে না। এই হলো আমাদের স্টের সামনে থেকে পুরো ভিউ। সামনে অনেক টেন্টস রয়েছে, অনেকে এখানে আছেন যারা ট্রেকিং করেছেন। এই হলো আমাদের থাকুম ভ্যালি লজের নাম, ইয়াক লজ। এই হলো এদের কন্টাক্ট নাম্বার। লজে ঢুকেই সেকেন্ড রুমটা পেয়ে গেছিলাম আমরা, আর রুমের ভেতরটা ঠিক কেমন ছিল তোমাদের একটু দেখিয়ে দিই। রুম কিন্তু খুব বেশি বড় নয়, আমরা একটা ডাবল বেডরুম পেয়েছিলাম ঠিকই, কিন্তু তার সাইজ ভীষণই ছোট, আর ঘরে বিশেষ কিছু নেই, কাঠের ঘর। এই একটা বেড, পাশে একটি সাইড টেবিল আর একটা ডাস্টবিন ছাড়া আর বিশেষ কিছু কিন্তু ঘরে নেই। তবে একটা অ্যাটাচ বাথরুম কিন্তু ছিল, সেখানে মোটামুটি সব ব্যবস্থা রাখাই ছিল, অসুবিধা খুব একটা কিন্তু আমাদের হয়নি। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি, থাকুম ভ্যালিতে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, পুরোটাই সোলারে চলে। তাই ফোনে চার্জিং পয়েন্ট বা কিছু তো নেই, তাই ফোন চার্জ দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা কিন্তু তোমাদের আগে থাকতেই করে রেখে দিতে হবে। ইয়াক লজের ডিটেলস সহ টিম ভবঘুরের সম্পূর্ণ ডিটেলস তোমাদের জন্য দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পার্ট 3 দেখার জন্য বেল বাটনটা কিন্তু প্রেস করে রেখো। বাই।